সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা আইসিটি পড়ছিলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো আইসিটিতে আমরা যে অধ্যায় পড়ছিলাম সেটা হলো ৬ষ্ঠ অধ্যায়। এই ৬ষ্ঠ অধ্যায়ের শিরোনাম হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে গত ক্লাসে আমরা ডেটা ইনফরমেশন এগুলোর পার্থক্য ইত্যাদি মোটামুটি প্রাথমিক একটা আলো ক্লাস আমরা করেছি অলরেডি। তো আজকে আমরা সামনের দিকে যাব। তাহলে আমরা প্রথমেই জানবো ডেটাবেজ কি। আমরা আগেই বলেছি যে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, আর বেস শব্দের অর্থ হলো ঘাঁটি বা সমাবেশ। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ২ টা শব্দ মিলে কি হচ্ছে আমরা সেটা দেখব। শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। সুতরাং ডেটাবেজ বলতে বিপুল পরিমাণ তথ্য মজুদ রাখার যে ব্যবস্থা আমরা তাকে বুঝবো। অন্যভাবে বলা যায় পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেজ। তো এই ডেটাবেজকে বিভিন্ন মনীষীরা, তারপরে আইসিটি বিশেষজ্ঞরা নিজেদের মতো করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আমরা এখানে ২-১ জনের কথা উল্লেখ করেছি। যেমন ইলমার্সি এন নাভেইথ লিখেছেন, A database is a collection of related data. সম্পর্কযুক্ত ডেটার সমাবেশই হলো ডেটাবেজ। তারপরে সিজে ডেট লিখেছেন, A database consists of some collection of persistent data that is used by the application systems of some given enterprise. অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে কোনো এন্টারপ্রাইজের অ্যাপ্লিকেশনে ব্যবহার করার স্থায়ী কিছু ডেটার যে সংগ্রহ, সেটা নিয়েই মূলত ডেটাবেস গঠিত হয়। তাহলে এই যে সংজ্ঞা, শাব্দিক অর্থ এটা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো আ ডেটাবেস হলো বিপুল পরিমাণ ডেটার ভান্ডার বা তথ্যের ভান্ডার, যেখানে তথ্যগুলো পরস্পর কি থাকে? সম্পর্কযুক্ত থাকে। ওকে? সেটা হলো ডেটাবেস। আশা করি তোমরা ডেটাবেস বুঝতে পেরেছ। তারপরে আমরা যেটাতে যাবো সেটা হলো এই যে ডেটাবেস সম্পর্কে আমরা পড়ছি, এই ডেটাবেসটা আসলে কেন ব্যবহার করবে? ডেটাবেস ব্যবহারের সুবিধা কি? তো ডেটাবেস ব্যবহারের যে সকল সুবিধা মনে করেন বিশেষজ্ঞরা, সে সকল কয়েকটা সুবিধা আমরা এখানে তুলে ধরছি। একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার করা যায়। মানে স্পেস বাড়ানোর জন্য, স্পেসের ব্যবহার করার জন্য ডেটাবেস খুবই গুরুত্বপূর্ণ। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে আমি উল্লেখ করেছি যে একটা স্কুলে ডেটাবেজে ৩ ধরনের টেবল আছে। ১ম টেবলে ধরা যাক শিক্ষার্থীদের রেজাল্ট সংক্রান্ত, ২য় টেবলে তথ্য আছে বেতন সংক্রান্ত, ৩য় টেবলে তথ্য আছে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য। তো দেখা যাবে যে প্রতিটি টেবিলেই কিন্তু শিক্ষার্থীদের নাম ব্যবহার করতে হচ্ছে। অথচ যদি আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি তাহলে আমরা শুধুমাত্র এক স্থানে শিক্ষার্থীর নাম ব্যবহার করে ওই নামেই পরবর্তী রেফারেন্স হিসেবে ওই নামকে ব্যবহার করেই কিন্তু তথ্যগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে বারবার নামটা ব্যবহার করতে হচ্ছে না। তারপরে তথ্যের যে অসামঞ্জস্যতা সেটা দূর করা যায়। বিচ্ছিন্নভাবে সংরক্ষিত তথ্যে বিভ্রাট বা যৌক্তিক অসামঞ্জস্য থাকতে পারে। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংরক্ষণ করা হলে তথ্যের যেকোনো ধরনের অসামঞ্জস্যতা শনাক্ত করা যায়। যেমন একই ব্যক্তির ছবির শিরোনাম ভিন্ন হতে পারে না। দেখা গেল যে যদি এরকম দেখা যায় যে একই রকম ছবি বা তথ্য দিয়ে ২ জন ভিন্ন ব্যক্তি ২ টো ভিন্ন নাম ব্যবহার করলে তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা সহজেই কি করা যায়? শনাক্ত করা স যায়। তারপরে একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে। যেহেতু ডেটাবেজে তথ্যগুলো থাকে, তাহলে বিভিন্ন ব্যবহারকারীরা ওই তথ্যগুলো একই সময়ে সমসাময়িক ব্যবহার করতে পারে। তারপরে ডেটাবেজ যে তথ্যের নিরাপত্তা বিধান করে, তথ্য নবায়ন করার পর সংরক্ষণের আগেই যেন তা মুছে না যায়, সেজন্য এটাকে কি করতে হয়? এটাকে সেভ করতে হয়। যেমন কোন তথ্য ভান্ডারে ২০০ ডেটা নবায়ন করার পর সংরক্ষণের আগেই যদি বিদ্যুৎ চলে যেতে পারে, এই সমস্যার সমাধানের ব্যবস্থা ডেটাবেজে আছে। ডেটাবেজ তথ্যের যেকোনো পরিবর্তনের সূচি তৈরি করে রাখে। তার মানে ডেটাবেজের যে সিস্টেমটা, এই সিস্টেমে ডেটাগুলো সেভ করে রাখার সুবিধা আছে, যার ফলে তথ্যগুলো নিরাপদভাবে ভবিষ্যৎ ব্যবহারের জন্য থাকে। এছাড়াও তথ্যের স্বনির্ভরতা তৈরি করা যায়। এর মানে হলো তথ্য ব্যবস্থাপনা প্রোগ্রামের উপর নির্ভর না হয়। তাতে সুবিধা হবে এই যে এক ডাটাবেজে তৈরি করা তথা অন্য ডাটাবেজে ব্যবহার করা। তার মানে তথ্যগুলো
স্বাধীন হবে। তথ্যকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা সম্ভব হবে। তারপরে স্বল্পতম সময়ে তথ্যগুলো খুঁজে বের করা যায়। যেহেতু ডেটাবেজের নির্দিষ্ট একটা সিস্টেমেটিক্যালি ডেটাবেজ তৈরি করা হয়, তাহলে ফিল্ড রেকর্ড অনুযায়ী খুব সহজেই তথ্যগুলো খুঁজে বের করা যায়। সহজে এবং কম সময়ে সমস্ত ডেটাবেজ বা তথ্য ভান্ডার তৈরি করা যায়। ডেটা উপস্থাপন করা খুব সহজ এবং দ্রুততর হয়, যেগুলো অলরেডি আমরা বিভিন্ন কথায় বলেছি যে এটার ভিতরে নিশ্চয়ই এসেছে। সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়। ওকে? যেহেতু এটা সংরক্ষিত থাকে, যদি কোনো একটা এন্টিটির কোনো তথ্য চেঞ্জ হয় সেটা সাথে, সাথে আপডেট করা যায়। অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজানো বা বিন্যাস ঘটানো যায়। মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড় ইত্যাদি বিভিন্ন ধরনের অর্ডারে ডেটাকে সাজানো বা বিন্যাস করা যায়। প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা সম্ভব হয়। তো এই হলো, এছাড়াও আসলে ডেটাবেজের অনেক সুবিধা আছে। এখানে আমরা অল্প কিছু সুবিধা তুলে ধরলাম। এই হলো মূলত ডাটাবেজের যে সকল মৌলিক সুবিধাগুলো সেগুলো। ওকে? যাই হোক, এবার আমরা দেখব ডেটাবেজ যে আমরা ব্যবহার করব এটাতে কি আসলে কোনো অসুবিধা কখনো হতে পারে কিনা। তো সেই অসুবিধাটা আসলে ডেটাবেজ জিনিসটা তো অবশ্যই ভালো। কিন্তু সেই অসুবিধাটা ব্যবহারকারীর কারণে, তারপরে দক্ষতার অভাবে, যথেষ্ট যথাযোগ্য প্রশিক্ষণের অভাবে হয়তো কখনো, কখনো কিছু অসুবিধা আমাদের সৃষ্টি হতে পারে। তেমন সেগুলো কি তাহলে? তো ডেটাবেজ ব্যবহারের প্রধান যে সকল অসুবিধাসমূহ হয়, ডেটাবেজ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ জনবল দরকার হয়। কিন্তু সেটা এখনো অনেকাংশে নেই। সফটওয়্যার অসুবিধার কারণে প্রক্রিয়াকরণ ধীরগতি সম্পন্ন হতে পারে। ভুল ডেটার কারণে, হ্যাঁ, যদি ডেটা তথ্য ভুল হয় বা একজনের তথ্য অন্যজনের বা কোনো একটা ডেটাবেস যদি একটা এন্টিটিতে অন্য একটা এন্টিটির তথ্য চলে আসে, বা এই সকল ভুল এন্ট্রির কারণে পরবর্তীতে তথ্য ব্যবহারে বিভিন্ন বিভ্রাট দেখা দিতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ডেটাবেজের এই সকল সফটওয়্যার তো সবার পক্ষে তৈরি করা সম্ভব না। এজন্য কি হয়? এগুলার অনেক ক্ষেত্রে দাম অনেক বেশি হয়। আর ডেটাবেজের সংরক্ষিত ডেটা চাহিদা মাত্র অনেক ক্ষেত্রে আ সাধারণত অনেক কোম্পানি বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান চাহিদা মাত্র তাদের ডেটাগুলো ব্যবহারকারীকে ব্যবহার করতে দেয় না। তো এই জাতীয় ২-১ টা আসলে আ অসুবিধার কথা যেগুলো বললাম, এগুলা বেসিক্যালি তেমন কোনো অসুবিধাই না। এগুলা হলো সব টেকনিক্যাল ব্যাপার। আ যদি লোকজনকে প্রশিক্ষণ দেয়া হয়, তারপরে অসুবিধা দূর করা হয়, তাহলে ডেটাবেজের সর্বোত্তম ব্যবহার নিশ্চয়ই প্রযুক্তিতে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এগিয়ে নিবে। আমাদের সময়, অর্থ অনেক সাশ্রয় করবে। যাই হোক, আমরা এবার দেখব ডেটাবেজ ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ। তার মানে ডেটাবেজের যে সিস্টেমটা আমরা বললাম, এটা আমরা কোথায়, কোথায় এপ্লাই করব, আমরা এখন সেটা দেখব। প্রথমত ব্যাংকিং খাতে ডেটাবেজের সিস্টেমটা এপ্লাই করা যায়। ক্রেতা, অ্যাকাউন্ট, ঋণ, লেনদেন এগুলো ইত্যাদি তথ্যের জন্য ডেটাবেজ ব্যাংকিং খাতে এপ্লাই করা যেতে পারে। বিমান বিমানের ক্ষেত্রে আসন সংরক্ষণ, সময়সূচি তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে ডেটাবেজ ব্যবহার করা যেতে পারে। সর্বপ্রথম ডেটাবেজ ব্যবহারকারীদের মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ডেটাবেজ হলো অন্যতম। মানে ডেটাবেজের সিস্টেমটা যখন থেকে শুরু হলো, তখন থেকে বিভিন্ন উদ্দেশ্যে যখন ডেটাবেজ ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ডেটাবেজের যে ব্যবহার সেটা অন্যতম এবং উল্লেখযোগ্য। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের টার্মিনালগুলো একটি কেন্দ্রীয় ডেটাবেজের সাথে যুক্ত থাকতো ফোন লাইন বা অন্যান্য ডেটা নেটওয়ার্কের মাধ্যমে। এটা হলো ১ম দিকের কথা। তারপরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন, গ্রেড ইত্যাদি জানার জন্য ডেটাবেস ব্যবহার করা যায়। ক্রেডিট কার্ড লেনদেন, ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়, লেনদেন, মাসিক বিবরণী প্রস্তুতির জন্য ডেটাবেস ব্যবহার করা যায়। টেলিকমিউনিকেশন এর ক্ষেত্রে কলের তথ্য রাখার জন্য, বিভিন্ন মান্থলি বিল প্রস্তুত করার জন্য, প্রিপেইড কল কার্ডের ব্যালেন্স রাখা, যোগাযোগের নেটওয়ার্কের তথ্য সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন কাজে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও ডেটাবেস ব্যবহার করা হয়। তারপরে আর্থিক বিভিন্ন তথ্য যেমন ক্রয়-বিক্রয়, জমা, স্টক, বন্ডের হিসাব, তার মানে এই যে শেয়ার বাজার-টাজার যারা আছে বা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, হ্যাঁ? ইত্যাদি আর্থিক বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য ডেটাবেস ব্যবহার করতে পারে। তারপরে মানব সম্পদ কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য ডেটাবেস ব্যবহার করা যায়। অন্যান্য সুযোগ সুবিধার যে তথ্যগুলো ধারণ করার জন্য ডেটাবেস ব্যবহার করা যায়। এই হলো আমাদের ডেটাবেস ব্যবস্থাপনার একেবারে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু এরিয়া, যেগুলোতে ডেটাবেস ব্যবস্থা করা, ডেটাবেস ইউজ করা
হয় বা এপ্লাই করা হয়। ওকে? এছাড়া আসলে বর্তমান যুগে চলতে গেলে প্রায় সব জায়গাতে ডেটাবেস দরকার হয়। যেমন কারো ফ্যামিলি মেইনটেইন এর ক্ষেত্রে ফ্যামিলির খরচ-বরচ, খরচ, আয়-ব্যয় ইত্যাদির জন্য, তারপরে বাচ্চা-কাচ্চাদের বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের মেডিসিন সংক্রান্ত, শিক্ষা, বয়স ইত্যাদি বিভিন্ন সংক্রান্ত কাজে কিন্তু ডেটাবেসের ব্যবহার করা যেতে পারে। যাই হোক, এবার আমরা দেখব ডেটাবেজের উপাদানসমূহ। ডেটাবেজের উপাদানসমূহ ১ম এই যেটা আসবে, আমরা আসলে ডেটাবেজের যেই আ বা হায়ারার্কিতে পড়েছিলাম বিট, বাইট, ওকে, ফিল্ড, রেকর্ড, তারপরে ফাইল এবং ডেটাবেজ যেগুলো বলছিলাম ওগুলোই হলো ডেটাবেজের মূলত গুরুত্বপূর্ণ উপাদান। সেই উপাদানসমূহ আ আরো যা সৃষ্টি করে সেগুলো হলো অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম। কোন একটি এন্টিটি সেটের যে প্রপার্টিজ গুলো, যেকোনো একটা এন্টিটি সেটের যে প্রপার্টিজ গুলো ওই এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে এই উপাত্ত গ্রহণ করা হয়, প্রক্রিয়াজাতকরণ করা এবং সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। ওকে? আমরা তাহলে অ্যাট্রিবিউট বুঝতে পারলাম। এই অ্যাট্রিবিউটটাকে অনেক সময় ফিল্ড, কলাম ইত্যাদি বলা হয়। যেহেতু ফিল্ড, কলাম ইত্যাদিতে এন্টিটিটা দেয়া হয়, এই কারণে অ্যাট্রিবিউটটাই অনেক সময় কি আইটেম, ডেটা উপাদান, ফিল্ড, ডেটা ফিল্ড, আইটেম, এলিমেন্টারি আইটেম, অবজেক্ট প্রপার্টি ইত্যাদি বলা হয়। যেমন স্টুডেন্ট ইনফো একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি নেম। তার মানে স্টুডেন্ট ইনফোতে অ্যাট্রিবিউটে কি থাকে? আইডি থাকে, নেম থাকে। এই আইডি নেম গুলা কোনো ফিল্ডে বসে, কোনো কলামে বসে। অ্যাট্রিবিউটকে ভিজুয়াল ডেটাবেস প্রোগ্রামে সাধারণত ডেটা ফিল্ড বলে অভিহিত করা হয়। ওকে? এটা তাহলে ডেটাবেস উপাদানের এই হলো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের আসলে আবার অনেকগুলো প্রকারভেদ আছে। অ্যাট্রিবিউটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন সাধারণ অ্যাট্রিবিউট, মিশ্র অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, নাল অ্যাট্রিবিউট, তারপর আরেকটা হচ্ছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে সাধারণ যেটা সিম্পল সেটা হলো কি সাধারণ অ্যাট্রিবিউট এক বা একাধিক অংশে ভাগ করা যায় না। মানে এই অ্যাট্রিবিউটকে কোনো অংশে ভাগ করা যায় না। যেমন কারো রোল নাম্বার। যেমন কারো রোল নাম্বার 01, ১, ১০, ২০ এরকম যে রোল নাম্বার গুলা এটাকে আমরা কিন্তু বিভিন্ন ভ্যালুতে বিভিন্ন এন্টিটিতে ভাগ করতে পারি না। তারপরে মিশ্র অ্যাট্রিবিউট যেটা সেটাকে ভাগ করা যায়। যেমন কারো ঠিকানা। ওই ঠিকানাতে গ্রাম, জেলা, উপজেলা, হাউস নং, ওকে, ওয়ার্ড নং ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তারপরে আসে সিঙ্গেল ভ্যালিউড অ্যাট্রিবিউট। একটি এন্টিটি সেটে এ ধরনের অ্যাট্রিবিউট থাকার অর্থ হচ্ছে প্রত্যেকটি এন্টিটিতে এই অ্যাট্রিবিউটে নতুন একটি ভ্যালু থাকবে। অর্থাৎ এই অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু একের অধিকবার ব্যবহৃত হতে পারবে না। তার মানে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট যেটা সেটা হলো কোনো একটা এন্টিটি সেটের মধ্যে কোনো একটা এন্টিটি সেটের মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে, যেই আ ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো প্রত্যেকটা অ্যাট্রিবিউটে একবার ব্যবহৃত হতে পারবে। এর বেশি ব্যবহৃত হতে পারবে না। ওকে, ফিল্ডে। সেটা হলো সিঙ্গেল ভ্যালিড অ্যাট্রিবিউট। আর মাল্টি ভ্যালিড হলো যেটা, সেটা হলো যে অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু একের অধিকবার ব্যবহৃত হতে পারে তাকে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। তার মানে সিঙ্গেল ভ্যালুড এর বিপরীতটা হলো মাল্টিভ্যালুড। এরপর আসে নাল অ্যাট্রিবিউট। নাল অ্যাট্রিবিউট হলো যে সকল অ্যাট্রিবিউটে কোনো এন্টিটির জন্য হয়তো কোনো ভ্যালু নাও থাকতে পারে। যেমন ফাঁকা থাকতে পারে সেটাকে বলা হয় কি? নাল অ্যাট্রিবিউট। এরপরে ডিরাইভড অ্যাট্রিবিউট যে সকল অ্যাট্রিবিউটে ভ্যালু এন্টিটি সেটের জন্য অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে আনা হয়। মানে যে সকল অ্যাট্রিবিউটে ভ্যালু এন্টিটি সেটের অন্য কোনো অ্যাট্রিবিউট অন্য আরেকটা অ্যাট্রিবিউট থেকে ভ্যালুটা আনা হয় তখন সেটাকে কি বলা হয়? ডিরাইভড অ্যাট্রিবিউট বলা হয়। ওকে? এবার আমরা এই যে এতক্ষণ অ্যাট্রিবিউট ভ্যালু বললাম, এন্টিটি সেট ইত্যাদি বললাম সেগুলো আসলে কি জিনিস সেটা দেখি। অ্যাট্রিবিউট ভ্যালু বা মান কি? একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে। এন্টিটি সেট যেগুলো আছে সেগুলোর নির্দিষ্ট কিন্তু মান আছে। সেই মানগুলো হলো অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন স্টুডেন্ট ইনফো একটি এন্টিটি সেট। স্টুডেন্ট ইনফো হলো কি? একটা এন্টিটি সেট। এটাতে অনেক কিছু থাকতে পারে। স্টুডেন্ট নেম, আইডি, অ্যাড্রেস, রোল নাম্বার ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো এই স্টুডেন্ট ইনফো যে একটা এন্টিটি সেট যেটার অ্যাট্রিবিউট গুলা হলো আইডি, নেম, অ্যাড্রেস। ওকে? এই প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটা নির্দিষ্ট মান আছে। যেমন কারো আইডি হইতে পারে 0, 1, 2 ইত্যাদি। নেম হইতে পারে XYZ, অ্যাড্রেস যেকোনো কিছু হইতে পারে। হ্যাঁ? এই যে প্রত্যেকটা এগুলার মান আছে না? এগুলাকে বলা হয় মূলত অ্যাট্রিবিউট ভ্যালু। এবার আমরা যেটা দেখব সেটা হলো এন্টিটি, রেকর্ড, টাপল বা এগুলা। কোনো নির্দিষ্ট ডেটা পাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে এন্টিটি বলা হয়। আমরা অলরেডি সেটা নিশ্চয়ই বুঝেছি। ওই যে স্টুডেন্ট ইনফো একটি এন্টিটি সেট তার মানে অনেকগুলা ভ্যালু নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউট যে ভ্যালু আছে সে অনেকগুলো অ্যাট্রিবিউট ভ্যালু একসাথে হয়ে কি হয়? একটা এন্টিটি তৈরি হয়। ওকে।
এখানে সংজ্ঞাকে অন্যভাবে বলা হয়েছে কোনো ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব রেকর্ড ব্যবহার করা হয় তাকে এন্টিটি বলে। আর এই এন্টিটি সেট হলো তাহলে কি বা টেবল কি? মানে অনেকগুলো এন্টিটি মিলে একসাথে এন্টিটি সেট বা একটি টেবিল গঠিত হয়, একটি টেবল। আমরা সেটা দেখি। এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ। অর্থাৎ ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইল বা টেবিল সমূহ একটি এন্টিটি সেট বলা হয়। টেবিলকে ডেটাবেজ স্ট্রাকচারের ফাউন্ডেশন হিসেবে ধরা হয়। টেবিল হচ্ছে ডেটা স্ট্রাকচারের একটি রূপ যা র ও কলামের এক সমন্বয়। আর একটি টেবিলের প্রাইমারি ফাংশন হচ্ছে ইনফরমেশন বা তথ্য সংরক্ষণ। টেবিলের মূল কাজই হলো এটা। এই তথ্য র এবং কলাম আকারে সংরক্ষিত হয় ডেটাবেজের নির্দিষ্ট টেবিলে। তাহলে টেবিল হচ্ছে তথ্যের মূলত কি ধারক। একটি টেবিল হতে তথ্য উপস্থাপন করা হয়। একটি টেবিল হতে ডেটা সর্টিং করা হয়, ফিল্টার, ক্যালকুলেট, ম্যানিপুলেট ইত্যাদি করা অনেক বেশি সহজ হয়। একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে টেবিলই হচ্ছে সবকিছুর মূল। মানে যেখানে তথ্যগুলো পারস্পরিক সম্পর্ক সেখানে টেবিলই হলো তথ্যের মূল ধারক। তাহলে এন্টিটি সেটের অপর্ণা মানে অনেকগুলো একই ধরনের এন্টিটি নিয়ে এন্টিটি সেট গঠিত বা টেবিল গঠিত হতে পারে। যাই হোক ডেটাবেজের এই সকল উপাদানগুলো আমরা কথা বলতেছিলাম। তো এখানে প্রাইমারি কি এর উপর ভিত্তি করে এন্টিটি সেট যেটা এখানে যে এন্টিটি সেটের কথা আমরা বললাম, এই এন্টিটি সেটকে প্রাইমারি কি এর উপর ভিত্তি করে আবার ২ ভাগে ভাগ করা যায়। প্রাইমারি কি, কি এটা আমাদের পরবর্তীতে ক্লাসে আসবে। তোমরা হয়তো অলরেডি জানো। তারপর আমরা পরে যখন ক্লাস আসবে সেটা আমরা আবার আলোচনা করব। আমরা এখন দেখব যে প্রাইমারি কি এর উপর ভিত্তি করে এন্টিটি সেটকে ২ ভাগে ভাগ করা যায়। স্ট্রং এন্টিটি সেট যেসব এন্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে তাদেরকে স্ট্রং এন্টিটি সেট বলে। আর উইক এন্টিটি সেট যেসব এন্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে না তাদেরকে উইক এন্টিটি সেট বলা হয়। ওকে। এই হলো আমাদের ডেটাবেজ কি, তারপরে ডেটাবেজের ভ্যালু, ডেটাবেজের সুবিধা অসুবিধা সম্পর্ক আজকের লেকচার। আমরা আমাদের পরবর্তী লেকচারে পরবর্তী টপিকস গুলো নিয়ে আসবো। তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।